আজকে আমরা ম্যানেজমেন্ট হিস্ট্রি সম্পর্কে জানব। আজকের লেকচারটা আমাদের চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু অর্গানাইজেশনস এন্ড ম্যানেজমেন্টের লাস্ট লেকচার। তোমাদেরকে আমি যে বইটা প্রোভাইড করেছি সেই বইতে চ্যাপ্টার 1 এর পরে দেখবে যে একটা মডিউল আছে, ম্যানেজমেন্ট হিস্ট্রি মডিউল। সেখান থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু টপিক পড়ব। পুরো মডিউলটা আমাদের লাগবে না, স্লাইডে যে টপিকগুলো আমি পড়াবো ওইগুলো বই থেকে একটু ডিটেলস দেখলেই হবে। আমরা ম্যানেজমেন্ট হিস্ট্রিটা একটু দেখব যেন তোমরা বুঝতে পারো যে কিভাবে ফিল্ড অফ ম্যানেজমেন্ট ধীরে ধীরে চেঞ্জ হয়েছে। আমরা দেখব এখনো ম্যানেজাররা বিভিন্ন হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ ইউজ করে থাকে, কেন এগুলো স্টিল ইউজ করা হচ্ছে সেগুলো সম্পর্কেও ডিটেলস জানব। আদিম যুগেও যে ম্যানেজমেন্ট ছিল তা পুরনো স্থাপনাগুলো দেখলেই বোঝা যায়। ফর এক্সাম্পল, গ্রেট ওয়াল অফ চায়না অথবা মিশরের পিরামিড, যেখানে পিরামিডগুলো তৈরি করার জন্য শত শত মানুষকে দিয়ে কাজ করানো হয়েছে। একটা সিঙ্গেল পিরামিড তৈরি করতে প্রায় 20 বছরের মতো টাইম লেগেছে। এতজন ওয়ার্কার যে লাগবে কাজ করতে, তারা কি কাজ করবে, কিভাবে কাজ করবে, কি কি জিনিস লাগবে কাজটা কমপ্লিট করতে, অথবা প্রয়োজনীয় সবকিছু ইনাফ অ্যামাউন্টে আছে কিনা, এই সবকিছু এনশিওর করার জন্য কিন্তু ম্যানেজমেন্টের প্রয়োজন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে থাউজেন্ডস ইয়ার্স আগেও ম্যানেজমেন্ট ছিল, হয়তো আজকের দিনের মতো এত এফিশিয়েন্ট ছিল না, বাট মানুষ যুগ যুগ ধরেই ম্যানেজমেন্ট ইউজ করে আসছে। মডার্ন ম্যানেজমেন্টের কথা যদি বলা হয় তাহলে এর সূত্রপাত হয়েছিল 1911 সালে ফ্রেডরিক উইনস্লো টেইলরের হাত ধরে। তিনি প্রথম ম্যানেজমেন্টে সায়েন্টিফিক কিছু প্রিন্সিপালস ইউজ করার কথা বলেন। সেখান থেকেই সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এই টার্মটা আসে, এজন্য তাকে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের জনক বলা হয়। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট হচ্ছে ম্যানেজমেন্টে সায়েন্টিফিক কিছু প্রিন্সিপালস ইউজ করা। টেইলর একটা স্টিল কোম্পানিতে কাজ করতেন, তো তখন তিনি লক্ষ্য করলেন যে এমপ্লয়ীদের ইফিসিয়েন্সি অনেক কম। তিনি দেখলেন যে একই কাজ এক এক এমপ্লয়ি এক এক ভাবে করছে, যার কাছে যেভাবে কাজটা সহজ মনে হচ্ছে সে সেভাবে কাজটা করছে, অর্থাৎ কাজের জন্য কোনো স্ট্যান্ডার্ড প্রসিডিউর ছিল না। একই কাজ এক একজন যদি এক এক ভাবে করে তাহলে এক একজনের এক এক রকম টাইম লাগবে। কাজের কোনো স্ট্যান্ডার্ড প্রসিডিউর ছিল না, কোনো স্ট্যান্ডার্ড টাইম ছিল না, যে যার মতো কাজ করত, যার ফলে হোল প্রসেসটা ইনএফিশিয়েন্ট ছিল। আবার দেখা গেল যারা কাজ করছে তাদের কাজ সম্পর্কে খুব অল্প ধারণা, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা জানেই না যে আসলে কাজটা কিভাবে করতে হবে, কাজের সম্পর্কে কোনো প্রপার নলেজ তাদের ছিল না, যাকে তাকে দিয়ে কাজ করানো হতো। তো কার কোন কাজে দক্ষতা আছে সেগুলো দেখা হতো না। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো ওয়ার্কারদের লোড প্রপারলি ডিস্ট্রিবিউটেড ছিল না, অর্থাৎ এক একজনের কাজের প্রেশার এক এক রকম ছিল, এবং তাদেরকে কোনো ইনসেনটিভ দেওয়া হতো না, কোনো ইনসেনটিভের ব্যবস্থা ছিল না। তো এই সব কিছু দেখে টেইলর যেটা করলেন, উনি চারটা প্রিন্সিপালস প্রপোজ করলেন, যেগুলো হচ্ছে টেইলরস 4 প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট নামে পরিচিত। যেখানে তিনি বলেন যে সব কাজের জন্য একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর থাকতে হবে, যেন এক একজন এক এক ভাবে কাজ না করে, সবাই একই প্রসেসে কাজ করলে কাজটা দ্রুত হবে। যাকে তাকে দিয়ে কাজ না করিয়ে ওয়ার্কারদেরকে অবশ্যই আগে থেকে ট্রেনিং দিতে হবে, দেন তাকে কাজে পাঠাতে হবে। রাইট পার্সনকে রাইট টুল দিয়ে রাইট প্লেসে পাঠালে সেখান থেকে বেস্ট আউটপুটটা বের করে আনা যাবে। কাজের যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ঠিক করা হয়েছে তা যেন সবাই ফলো করে সেটা এনশিওর করতে হবে। ওয়ার্কারদেরকে সেইভাবে কাজ করতে মোটিভেট করতে হবে।
তাকে বোঝাতে হবে যে এই ওয়েতে কাজ, যদি তুমি এই ওয়েতে কাজ করো তাহলে তোমার টাইম কম লাগবে, কষ্ট কম হবে। এগুলো তাকে বুঝিয়ে মোটিভেট করতে হবে যেন সে সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফলো করে কাজগুলো কমপ্লিট করে। এমপ্লয়ীদের মধ্যে কাজগুলো ইকুয়ালি ডিভাইড করে দিতে হবে যেন কেউ ওভারলোডেড হয়ে না যায়। টেইলরের প্রিন্সিপালস গুলো পরবর্তীতে অনেককেই ইন্সপায়ার করেছে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের বিভিন্ন মেথডস ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যাদের মধ্যে ফ্র্যাঙ্ক অ্যান্ড লিলিয়ান গিলব্রেথ, এদের কাজ হচ্ছে উল্লেখযোগ্য। ফ্র্যাঙ্ক এবং তার ওয়াইফ লিলিয়ান গিলব্রেথ, ওরা ইনএফিশিয়েন্ট হ্যান্ড অ্যান্ড বডি মোশন নিয়ে কাজ করেছেন। তাদের ফ্যামিলি অনেক বড় ছিল, 12 চিলড্রেন, এবং তারা দুইজন মিলে 14 জনের বড় পরিবার ছিল। তো এত বড় পরিবারে হাউস হোল্ড ওয়ার্কস কিন্তু ছিল অনেক। তারা যেটা করতো এই ডেইলি কাজকর্মগুলোতে তারা সায়েন্টিফিক ম্যানেজমেন্টের প্রিন্সিপালস এন্ড টেকনিক্স গুলো ইউজ করতো। পরবর্তীতে তারা মাইক্রো ক্রোনোমিটার নামে একটা ডিভাইস আবিষ্কার করে, তো যেটার কাজ ছিল ওয়ার্কারদের হ্যান্ড অ্যান্ড বডি মোশন রেকর্ড করার পাশাপাশি কোন মোশনে কত টাইম স্পেন্ড হচ্ছে সেটা রেকর্ড করা আর কি। তো এর মাধ্যমে ওয়েস্টফুল যে মোশন গুলো ছিল সেগুলো আইডেন্টিফাই করা যেত এবং সহজেই সেই মোশন গুলো ইলিমিনেট করা যেত। এখানে ওয়েস্টফুল মুভমেন্ট বলতে বোঝানো হচ্ছে যে ওয়ার্কারের যে মুভমেন্ট প্রোডাক্টে কোনো ভ্যালু অ্যাড করছে না। যেমন কোনো ওয়ার্কার যদি একটা শার্ট সেলাই করার পরে সেই শার্টটা তাকে নেক্সট স্টেশনে পাঠানোর জন্য ঘুরে রাখতে হয়, তাহলে দেখো প্রতিটা শার্টের জন্য তাকে পিছনে ঘুরতে হচ্ছে, এটা একটা ওয়েস্টফুল মুভমেন্ট। আবার স্ক্রিনে দেখো একজন ওয়ার্কার সে কিছু প্রোডাক্টস বক্সে ভরছে, তো সে এক স্টেশন থেকে খালি বক্সগুলো নিচ্ছে, নেক্সট স্টেশনে গিয়ে প্রোডাক্ট বক্সে রাখছে এবং কাজ শেষে তাকে আবার আরেকটা জায়গায় বক্সগুলো স্টোর করতে হচ্ছে। তো তিনটা কাজের জন্য তাকে তিনটা স্টেশনে যেতে হচ্ছে, যাতে শুধুমাত্র টাইমই ওয়েস্ট হচ্ছে, প্রোডাক্টে কিন্তু আর কিছু অ্যাড হচ্ছে না। তাই এই মোশন গুলো হচ্ছে ওয়েস্টফুল মোশন। হাউ ডু টুডেস ম্যানেজার ইউজ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট? আজকের দিনের ম্যানেজাররা কিভাবে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ইউজ করে থাকে সেটা দেখব। ফার্স্টে বলা হচ্ছে ইউজ টাইম অ্যান্ড মোশন স্টাডিজ টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি। টাইম অ্যান্ড মোশন স্টাডি ইউজ করা হয়, অর্থাৎ ওয়েস্টফুল টাইম এবং মুভমেন্ট ইলিমিনেট করা হয়। তো যদি তুমি ওয়েস্টফুল টাইম এবং মুভমেন্ট ইলিমিনেট করো তাহলে তোমার প্রোডাক্টিভিটি অটোমেটিক্যালি ইনক্রিজ করবে। দেন হায়ার দ্য বেস্ট কোয়ালিফাইড এমপ্লয়িজ, যারা অলরেডি এই কাজে ভালো তাদেরকে হায়ার করা হয়। দেখো না জব সার্কুলার গুলোতে রিকোয়ারমেন্টস দিয়ে দেয় যে এমপ্লয়িকে অবশ্যই অমুক কাজে দক্ষতা থাকতে হবে, অমুক কাজে স্কিলড হতে হবে, এই ধরনের রিকোয়ারমেন্টস দিয়ে দেয়। এগুলো দেওয়ার রিজন হচ্ছে তারা শুরু থেকেই কোয়ালিফাইড এমপ্লয়ি হায়ার করছে, যাতে পরবর্তীতে আর তাকে কাজ শেখানোর জন্য তোমার বেশি টাইম ওয়েস্ট করতে না হয়। লাস্ট ওয়ান হচ্ছে ডিজাইন ইনসেনটিভ সিস্টেমস বেসড অন আউটপুট। যদি প্রসেসটা এমন হয় যে তার কাজের আউটপুটের উপর বেস করে সে এক্সট্রা টাকা পাবে, তাহলে দেখা যায় যে এমপ্লয়িরা অনেক বেশি মোটিভেটেড হয়। আউটপুট বাড়ানোর মাধ্যমে ইনসেনটিভ যদি বাড়ানো হয় সেক্ষেত্রে তারা মোটিভেটেড হয় এবং প্রোডাক্টিভিটি বাড়ে। আমরা ম্যানেজমেন্ট ফাংশনস পড়েছিলাম, মনে আছে? 4টা ফাংশনস ছিল: প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং অ্যান্ড কন্ট্রোলিং। ম্যানেজমেন্ট ফাংশনস ফার্স্টে আইডেন্টিফাই করেন হেনরি ফেওল। উনি 5টা ফাংশনস উল্লেখ করেছিলেন: প্ল্যানিং, অর্গানাইজিং, কমান্ডিং, কোঅর্ডিনেটিং অ্যান্ড কন্ট্রোলিং। পরবর্তীতে কমান্ডিং অ্যান্ড কোঅর্ডিনেটিং কে একসাথে লিডিং বলা হয়। ফেওল একটি ফ্রান্স কোল মাইনিং ফার্মের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন এবং উনি ওনার পার্সোনাল এক্সপেরিয়েন্সের উপর বেস করে ম্যানেজমেন্টের
14টা প্রিন্সিপালস ডেভেলপ করেন এবং সেগুলো ফেওস 14 প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট নামে পরিচিত। স্ক্রিনে তোমরা এই 14টা প্রিন্সিপাল দেখতে পাচ্ছ। আমরা এখন একে একে এগুলো এক্সপ্লেইন করার ট্রাই করব। ফার্স্ট হচ্ছে ডিভিশন অফ ওয়ার্ক। ডিভিশন অফ ওয়ার্ক হচ্ছে কাজ ভাগ করে দেয়া। কোনো একটা কাজকে ছোট ছোট কাজে ডিভাইড করে এক এক কাজ এক এক গ্রুপকে অথবা ইন্ডিভিজুয়াল পার্সনকে দেয়া হয়, যাতে করে ওই গ্রুপ অফ পিপল অথবা ইন্ডিভিজুয়াল পার্সন সার্টেন কাজে স্কিলড হতে পারে। ওয়ার্কার যদি স্কিলড হয় তাহলে কাজটা ভালো হবে এবং কম সময়ে কাজটা কমপ্লিট হবে। তাই অর্গানাইজেশনের জন্য এটা ভালো, প্লাস ওয়ার্কারের জন্য এটা ভালো। অথরিটি। অথরিটি হচ্ছে পাওয়ার, আরেকজনকে অর্ডার দেওয়ার রাইট। ম্যানেজার হিসেবে তোমাকে সার্টেন পাওয়ার দিতে হবে। তুমি যে কোনো মানুষকে যদি কিছু করতে বলো তাহলে সে কিন্তু সেটা নাও করতে পারে যদি না তোমার সার্টেন পাওয়ার থাকে। তোমার সাবঅর্ডিনেটসরা তখনই তোমার কথা মতো কাজ করবে যখন অর্ডার না মানলে তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়ার পাওয়ারটা তোমাকে দেওয়া হবে। সেটাকে বলা হচ্ছে অথরিটি। ডিসিপ্লিন। সব অর্গানাইজেশনেরই নিজস্ব কিছু রুলস থাকে এবং অর্গানাইজেশন এক্সপেক্ট করে যে তার এমপ্লয়িরা সেই রুলসগুলোকে রেসপেক্ট করবে এবং মেনে চলবে। এমপ্লয়িদেরকে রুলস মেনে চলার প্র্যাকটিস করাতে হবে, না করলে পানিশমেন্টের ব্যবস্থা থাকবে। সব এমপ্লয়িদেরকে অবশ্যই অর্গানাইজেশনের রুলসগুলো মেনে ডিসিপ্লিন ওয়েতে চলতে হবে। ইউনিটি অফ কমান্ড। একজন এমপ্লয়ি একজন সুপারভাইজারের কাছ থেকেই অর্ডার রিসিভ করবে। যদি একজনের বস 2-3 জন করে থাকে তাহলে দেখা যাবে যে এক একজন থেকে এক এক রকম ইনস্ট্রাকশন আসবে, যার ফলে কাজের নরমাল প্রসেস বাধাগ্রস্ত হবে। আমরা যদি এক্সাম্পল দিতে চাই, আমি মাঝে মধ্যে পড়ানোর সময় বলি যে এরকম কোশ্চেন আসতে পারে, এই ধরনের কোশ্চেন আসলে তুমি কিভাবে অ্যান্সার লিখবে তার ইনস্ট্রাকশন দেই। এখন যদি এমন হতো যে আমি শুধু ক্লাস নিচ্ছি সেকশন এ এবং সেকশন বি তে, সেকশন সি তে হয়তো আমার পার্টটুকু অন্য একজন টিচার পড়াচ্ছেন, তো ওই টিচার যেভাবে পড়াচ্ছেন সি সেকশন সেভাবে প্রিপারেশন নেবে। যেহেতু টিচার 3 সেকশনে ভিন্ন, সেক্ষেত্রে এ এবং বি সেকশন সি সেকশনের থেকে জানতে চাইবে যে ওই টিচার কিভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন। তো দুইজনের ইনস্ট্রাকশন যদি দুই রকম হয় তাহলে স্টুডেন্টসরা কিন্তু কনফিউজড হয়ে যাবে যে ফাইনালে তারা কিভাবে অ্যান্সার করবে। তো এই ধরনের কনফিউশন অ্যাভয়েড করার জন্য কমান্ড আসবে অলওয়েজ একজনের থেকে। এটাকেই বলা হচ্ছে ইউনিটি অফ কমান্ড। ইউনিটি অফ ডিরেকশন। সবাই একটা গোলকে সামনে রেখে কাজ করবে, এটাই হচ্ছে ইউনিটি অফ ডিরেকশন। এটার এক্সাম্পল আমরা নেক্সট পয়েন্টটার সাথে দিচ্ছি। নেক্সট পয়েন্টটা হচ্ছে সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু দ্য জেনারেল ইন্টারেস্ট। কোনো এমপ্লয়ি অথবা গ্রুপ অফ এমপ্লয়িদের ইন্টারেস্ট অথবা গোলকে অর্গানাইজেশনের গোলের উপর প্রাধান্য দেওয়া যাবে না। একটা অর্গানাইজেশনে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে যারা সবাই অর্গানাইজেশনের গোল অ্যাচিভ করার জন্য কাজ করে থাকে, বাট প্রতিটা ডিপার্টমেন্টের আবার নিজস্ব কিছু গোল থাকে। যেমন ধরা যাক অর্গানাইজেশনের গোল হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করা। এই গোলটা অ্যাচিভ করতে হলে পারচেজিং ডিপার্টমেন্টের কাজ হবে ভালো কোয়ালিটির র মেটেরিয়ালস পারচেজ করা, কারণ বাজে র মেটেরিয়ালস ইউজ করে ভালো কোয়ালিটির প্রোডাক্ট প্রডিউস করা পসিবল না। ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য নেসেসারি টুলস ইকুইপমেন্ট ইউজ করবে। এসব কিছুর জন্য কিন্তু ফান্ড লাগবে। যদি এমন হয় যে ফিনান্স ডিপার্টমেন্ট, যাদের কাজ হচ্ছে ফান্ড ম্যানেজ করা, এক্সপেন্ডিচারের প্ল্যান করা, তাদের ডিপার্টমেন্টাল গোল যদি হয়
কস্ট কমানো, তাহলে কিন্তু অর্গানাইজেশনের গোলের সাথে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হবে। এমন হওয়া যাবে না। সবাই একই গোল অ্যাচিভ করার জন্য কাজ করবে এবং নিজস্ব গোল এমন হতে হবে যেন তা অর্গানাইজেশনের ওভারঅল গোল অ্যাচিভ করতে হেল্প করে। রিমিউনারেশন, এমপ্লয়ীদেরকে তাদের কাজের উপর বেস করে প্রপার রিমিউনারেশন দিতে হবে। সেন্ট্রালাইজেশন, সেন্ট্রালাইজেশন বলতে বোঝায় ডিসিশন মেকিং এ বিভিন্ন লেভেলের এমপ্লয়ীদের ইনভলভমেন্ট। আমরা সামনে অন্য একটা চ্যাপ্টারে সেন্ট্রালাইজেশন এবং ডিসেন্ট্রালাইজেশনের সম্পর্কে ডিটেইলস জানব। স্কেলার চেইন, স্কেলার চেইন হচ্ছে অর্গানাইজেশনের হাইয়েস্ট থেকে একদম লোয়েস্ট র্যাঙ্ক পর্যন্ত যে লাইন অফ অথরিটি সেটা। এই চেইন থেকে বোঝা যায় যে ইনফরমেশন কোন রুটে পাস হবে, কে কাকে অর্ডার দিবে, কে কার কাছে রিপোর্ট করবে। অর্ডার, অর্ডার বলতে তুমি তোমার পাওয়ারের থ্রুতে কাউকে কোনো কাজের ইনস্ট্রাকশন দিচ্ছ তা কিন্তু বোঝাচ্ছে না। এখানে অর্ডার বলতে বোঝানো হচ্ছে যে কাজ করতে যেসব মেটেরিয়ালস, ইকুইপমেন্ট, পিপল লাগবে সেই সবকিছু যেন রাইট টাইমে রাইট প্লেসে থাকে, সবকিছু যেন অর্ডারলি থাকে, এটাকে অর্ডার বোঝানো হচ্ছে। ইকুইটি, ইকুইটি হচ্ছে সবাইকে ফেয়ারলি ট্রিট করা। কারণ আমরা আগে এক্সাম্পলের মাধ্যমে দেখেছিলাম যে এমপ্লয়িরা মোটিভেটেড হয় তাদের সুপারভাইজারের সাথে তাদের যে রিলেশন সেটার মাধ্যমে। এমপ্লয়িরা মোটিভেটেড হয় তাকে কিভাবে ট্রিট করা হচ্ছে তার মাধ্যমে। এজন্য ইকুইটিটা মেনটেন করতে হবে। স্ট্যাবিলিটি অফ টেনিউর অফ পার্সোনাল, এটা হচ্ছে অর্গানাইজেশনের কাজ স্মুথলি চালানোর জন্য ফ্রিকোয়েন্ট হায়ারিং এবং ফায়ারিং কমানো। হুট করে কেউ যদি চলে যায় তাহলে ভ্যাকেন্সি যেন দ্রুত ফিল আপ করা হয় সেই ব্যবস্থা নিতে হবে। অর্গানাইজেশনকে একটা স্টেবল অবস্থায় রাখতে হবে। ইনিশিয়েটিভ, সব লেভেলের এমপ্লয়ীদেরকে যে কোনো কাজে ইনিশিয়েটিভ নিতে এনকারেজ করতে হবে। কারণ এমপ্লয়িরা যখন নিজের মতামত প্রকাশ করার স্কোপ পায় অথবা ইনিশিয়েটিভ নেয়, তখন তার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে সে অর্গানাইজেশনের সাকসেসে অবদান রাখতে পারছে। এসপ্রিট ডি কর্পস, এটা বলতে বোঝানো হচ্ছে টিম স্পিরিট। এমপ্লয়ীদের মধ্যে ইউনিটি, কোঅপারেশন এন্ড টিম স্পিরিট ডেভেলপ করতে হবে যেন অর্গানাইজেশনের স্ট্রেংথ বাড়ানো যায়। এগুলোই ছিল ফেলস 14 প্রিন্সিপালস। আমি যে ডিটেলস গুলো বললাম সেগুলো বইতে দেয়া আছে, দেখে নিও। আর এখানেই আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।